শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এবং শুনছেন ত্রিমাত্রিক রসিকতা আয়োজিত লাইভ ত্রিমাত্রিক রসিকতা। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে ত্রিমাত্রিক রসিকতার সবচেয়ে বড় যারা, সবথেকে সিনিয়র ব্রিজ যারা, তারা হচ্ছে আমাদের অ্যাডভাইজর। আজকে তাদের পরিচয় করব এবং ত্রিমাত্রিক রসিকতা নিয়ে কথা বলতে আমরা চলে এসেছি। ত্রিমাত্রিক রসিকতা অফিসিয়াল পেজ থেকে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমি প্রথমে চলে যাব আমাদের অ্যাডভাইজর মিনহাজ আহমেদ রাফি ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ইসমাইল, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাইয়া করোনার মধ্যে কেমন সময় কাটাচ্ছেন ভাইয়া, যদি একটু বলতেন। এই তো আছি কোনো মতো। জি ভাইয়া, থ্যাংক ইউ। আমি আবারও আপনার কাছে চলে আসবো। এখন আমি চলে যাচ্ছি তানজিল বাইজিদ ভাইয়ের কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। একই প্রশ্ন করব সামিউর ভাইয়ের কাছে যে ভাইয়া কেমন আছেন এবং করোনার মধ্যে কেমন সময় কাটাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ইসমাইল। আলহামদুলিল্লাহ ভালো আছি। করোনার মধ্যে প্রথম দিকে তো সবাই আতঙ্কে ছিলাম, বাট আপাতত এখন ভালো আছি, সুস্থ আছি, পরিবার সহ। আলহামদুলিল্লাহ। জি, ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে জান্নাতুল ইদিতা। ইদিতা সবাইকে সালাম দিয়েছে। আর তাছাড়াও আমাদের সাথে যুক্ত আছে নুসরাত শান্তনা। আমি হয়তোবা নাম একটু এলোমেলো করতে পারি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মিনহাজ আহমেদ রাফি ভাইয়ের কাছে বলবো যে ভাইয়া, ত্রিমাত্রিক রসিকতার সাথে আপনার যাত্রা কখন থেকে আসলে শুরু হয়, একটু যদি বলতেন। ত্রিমাত্রিক রসিকতার সাথে বেসিক্যালি তুমি আমাকে নক দিলা মেসেঞ্জারে যে ভাই একটা গ্রুপ খুলবো, তো একটা মিম গ্রুপ খুলতে যাচ্ছি, তো তুমি কি বলো, কি নাম দেওয়া যায়? তো সেই থেকে শুরু যে আমি জানতে পারলাম যে তুমি একটা গ্রুপ খুলতেছো। তারপরে আমি নাম দিলাম একটা, যেটা ত্রিমাত্রিক রসিকতা। এই তো ওই সময় থেকেই যুক্ত আছি তোমাদের সাথে। আহ, জি ভাইয়া, ধন্যবাদ। আসলে এখানে একটা গল্প লুকায়িত আছে। যখন আমরা ত্রিমাত্রিক রসিকতা শুরু করি তখন আসলে আমাদের কাছে নামের খুব শর্টেজ ছিল, যেটা গতদিনের লাইভও আমি বলেছি। আর এই নামটা আসলে ত্রিমাত্রিক রসিকতা রাফি ভাইয়েরই দেওয়া। গ্রুপের যাত্রাটা তাহলে ওনার হাত থেকেই শুরু থেকেই ভাই আমাদের হেল্প করছে। আমি তানজিল ভাইয়ের কাছে একটা প্রশ্ন করবো যে ভাইয়া, ত্রিমাত্রিক রসিকতা আপনার কাছে কেমন লাগে এবং আমাদের কার্যক্রম নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আহ, ত্রিমাত্রিক রসিকতা আসলে এই পেজটা সম্পর্কে যদি বলতে চাই, প্রথমত তোমরা যেভাবে জিনিসটা শুরু করেছো একটা মিম গ্রুপ হিসাবে, যতটুকু আমি জানি বা যতটুকু আমার নলেজে আছে, যে প্রথমে জিনিসটা একটা মিম গ্রুপ হিসাবে তোমরা ছিলে। এরপর যখন তোমরা ইসিএ জিনিসটার উপর জোর দিলে, তখন আসলে আমার এটা খুব ভালো একটা অ্যাটেনশন তৈরি করলো, বা আমি পার্সোনালি ভাবলাম যে জিনিসটা হয়তো বা এখন খুব স্ট্যান্ডার্ড মানের কিছু হতে চলেছে। তো ওই দিক থেকে বলতে গেলে আসলে সৃজনশীলতার খোঁজ বা সৃজনশীলতাকে যে মূল্যায়ন করা, সেদিক থেকে বিবেচনা করলে অত্যন্ত ভালো একটি প্ল্যাটফর্ম। এবং এ ব্যাপারে আমার খুবই খুবই পজিটিভ একটা ভাইব আমি পাচ্ছি তোমাদের মধ্যে থেকে। এবং এটা নিয়ে আমিও নিজে খুবই খুবই সন্তুষ্ট যে তোমরা এরকম একটা গ্রুপ স্টার্ট করেছো এবং অনেক দূর যাবে আশা করি। তো এ পর্যন্ত আমার আসলে খুবই অপটিমিস্টিক লেগেছে ব্যাপারটা। জি ভাইয়া, ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা অনেক দূর পর্যন্ত যাব। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সুমাইলা বিনতে এফডি আহমেদ, কাজী নাসিফা তাসনিম জুই, শিফা আবিদিন, রেজাউল হাসান সাদ্দাম। সবাই আপনাদেরকে সালাম জানিয়েছেন। তারাও হয়তোবা সালামের উত্তর মনে মনে নিচ্ছেন। আমি সামিউর রহমান ভাইয়ের কাছে একই কথা বলবো যে ভাইয়া, ত্রিমাত্রিক রসিকতা আসলে আপনার কাছে কেমন লাগে এবং যাত্রাটা আসলে কিভাবে শুরু হয়। ধন্যবাদ ইসমাইল তোমাকে। তো প্রথমে আমি যাত্রা দিয়ে শুরু করি। তো যাত্রাটা বলতে গেলে আমি তোমাকে বলবো যে তোমার সাথে র্যান্ডমলি আমার ইনবক্সে কথা হচ্ছিল, তো তখন তুমি বললা যে ত্রিমাত্রিক রসিকতা। এর আগেও ইনবক্সে কথা বলার আগেও তুমি আমাকে ফেসবুকে মেবি লাইকের জন্য ইনভাইট দিয়েছিলা এই পেজটার জন্য। সো নামটা শুনেই কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে সামথিং ফানি অথবা মজার কিছু একটা নিয়ে রিলেটেড নিয়ে কিছু গ্রুপ। তো ভিতরে মানে গ্রুপটা জয়েন হওয়ার পরে দেখলাম যে অনেকে মিম শেয়ার করে, নিজেরা মিম বানায়। মিম মিম বানানো কিন্তু এক প্রকারের সৃজনশীলতা মানুষের, যে মানুষকে হাসাতে পারে বা কিছু। তো গ্রুপের সাথে জয়েন ছিলাম, তখন তোমার কাছে আমি পুরো প্ল্যানিংটা শুনলাম, তোমাদের সামনের প্ল্যানিংটা কি, কেমনি কি করবা বা কিছু। তো প্ল্যানিংটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো যে
মানে যাই হোক না কেন, যে মানে স্টুডেন্টরা এখন একটা প্ল্যাটফর্ম খুঁজে পাবে যে নিজেরা কিভাবে সমাজের কাজে লাগতে পারে অথবা সমাজকে কিভাবে নিজেদের সেবা দিতে পারে। তো সেগুলো চিন্তা করে আমি আমার কাছে খুবই ভালো লাগলো। তো পরবর্তীতে তোমার কাছ থেকে যখন আরো কিছু জানতে চাইলাম, তুমি তখন অ্যাডভাইজার হিসেবে আমাকে তুমি প্রপোজাল দিলা। তো ত্রিমাত্রিক রসিকতার সাথে অ্যাজ এ অ্যাডভাইজার আমি যুক্ত হতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। আর এই প্ল্যাটফর্ম থেকে আমি অনেক আশাবাদী যে প্ল্যাটফর্মটি ভবিষ্যৎ খুবই ভালো হবে আর অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। জি ভাইয়া, ইনশাল্লাহ। আমাদের আজকে যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে আবারও বলছি, আপনারা দেখছেন এবং শুনছেন লাইভ উইথ ত্রিমাত্রিক রসিকতা। আমরা লাইভটি প্রচার করা হচ্ছে সরাসরি ত্রিমাত্রিক রসিকতার অফিসিয়াল পেজ www.facebook.com/trimat09 থেকে। আপনারা চাইলে আমাদের গ্রুপটি এবং পেজটি ঘুরে দেখতে পারেন এবং আমাদের কার্যক্রম সম্পর্কে আরো জানতে পারেন। আমি তানজিল ভাইয়ের কাছে সরাসরি চলে যেতে চাই যে ভাইয়া, যুব সমাজের যে এই উদ্যোগটা আসলে কেন যুব সমাজের নেওয়া উচিত, অথবা তারা কেন এরকম ইসিএ কাজগুলা করবে, এটা নিয়ে যদি একটু কিছু বলতেন। ভাইয়ার হয়তো একটু নেট সমস্যা দিয়েছে। ভাইয়া আস্তে আস্তে আমি প্রশ্নটা সামিউর ভাইয়ের দিকে ছুড়ে দিতে চাই যে আপনারা কেন মনে করেন যে যুব সমাজের এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়া দরকার, অথবা কেন তারা ইসিএ কার্যক্রমটা করবে, এটা নিয়ে যদি কিছু বলতেন। আবারও ধন্যবাদ ইসমাইল তোমাকে প্রশ্নটি করার জন্য। আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে আমরা কিন্তু আমাদের যে জেনারেশন, এবার তোমাদের জেনারেশন বলো আমাদের জেনারেশন বলো, আমরা জেনারেশন কিন্তু একটা জিনিস শুনে আসছি যে আজকের ছাত্ররাই কিন্তু আগামীর ভবিষ্যৎ। সো সেই দিক থেকে যদি আমরা হিসাব করি যে মানে এই মানে এরকম প্ল্যাটফর্মের মাধ্যমে, এইসব ছোট ছোট প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আমরা বলি অথবা তোমরা বলো অথবা আমাদের যে পরের জেনারেশন গুলো যদি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়, তাহলে মানে শুধু সমাজ না, মানে একভাবে দেশকেও তারা মানে অনেক কিছু দিতে পারবে। পাশাপাশি যেমন মনে করো একটা অর্গানাইজেশন যদি ক্রিয়েট করতে চাই, একটা টিম দরকার, একটা মানে প্রপার প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিংটা কিন্তু অনেক সময় আমরা যদি হিসাব করি যে 20-25 বছর বয়সের একজনের দরকার, মানে দরকার পড়ে, অথবা আমাদের জেনারেশনের আমাদের বুদ্ধি কাজে লাগে। কিন্তু আমাদের বয়সীরা যদি একটা অর্গানাইজেশন খুলতে চায়, তাহলে বলতে গেলে এটা কিন্তু অনেক সারপ্রাইজিং একটা জিনিস হয়। যেমন অ্যাজ লাইক এস তুমি আমার চেয়ে ছোট, কিন্তু তুমি কিন্তু এই ত্রিমাত্রিক রসিকতার একটা ফাউন্ডার, মানে ফাউন্ডার। তো সেরকম ভাবে যদি এখন থেকেই মানে প্রতিটা যুব সমাজ যদি এই কাজের মাধ্যমে নিজেকে যুক্ত করতে পারে, তাহলে আমি বলতে পারি যে মানে খুবই আর কি একটা ভালো উদ্যোগ এটি। আর হচ্ছে যে এটা সমাজের জন্য খুবই উপকার, মানে উপকৃত হবে সমাজ। জি ভাইয়া, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন পৃথুলা সরকার, হোসনে আরাদিয়া এবং নুরুল হুদা নাইফ। আপনারা যারা দেখছেন আমাদের লাইভটি, আপনারা চাইলে নিমিশেই আমাদের লাইভটিকে শেয়ার করে দিতে পারেন, এতে করে আপনার প্রিয় মানুষজন আমাদের সাথে আজকের এই লাইভ আড্ডায় যুক্ত হতে পারবে। তানজিল ভাইয়ের হয়তো বা নেটের সমস্যা ছিল, ভাই আবারও ব্যাক করেছেন। ভাইয়ের কাছে প্রশ্নটা করবো যে ভাইয়া, আমাদের যে উদ্যোগ বা যুব সমাজের যে এই যে ইসিএ কার্যক্রম, এটা কেন করা জরুরি বলে আপনি মনে করেন, ভাই যদি একটু বলতেন। আসলে ইসিএটা জরুরি, এটা কারণ হচ্ছে আমরা দেখো একটু যদি খেয়াল করি যে বর্তমানে যারা ইয়াং জেনারেশন আছে, যারা বেশিরভাগই সময় কোন দিকে ব্যয় করে, এটা যদি আমরা একটু জরিপ করি তাহলে দেখতে পাই যে গেমস প্লাস হচ্ছে ইনডোর অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সোশ্যাল নেটওয়ার্কিং এর সাথে যুক্ত থাকা, এই জিনিসগুলোতে প্রায় ইন্ডালজড অবস্থায় তারা আছে। তো এই জিনিসগুলো থেকে আসলে ওইরকম প্রোডাক্টিভ কিছু ওইভাবে তৈরি হয় না, বা তারা কোনো সৃজনশীলতা বা নিজ থেকে কিছু করার যে উদ্যোগ, এই ধরনের মানে কাজগুলা আসলে তোমার এই সোশ্যাল মিডিয়াতে ওইভাবে করা হয় না। রাদার দেন চ্যাটিং বা কোনো একটা অনলাইন গেমস বা কম্পিটিশনে তারা যুক্ত থাকে, বা এমনিতে দেখা যাচ্ছে তারা নিজেদের মধ্যে তারা কোনো গসিপ বা এগুলো নিয়ে বেশিরভাগ সময় তারা পাস করে থাকে। তো সেই দিক থেকে চিন্তা করলে যে ইসিএটা জরুরি, কারণ হচ্ছে নিজস্ব একটা যে স্বতন্ত্রতা, সেটা কিন্তু সম্পূর্ণ তার সৃজনশীলতার মাধ্যমেই প্রকাশ করা যায়। তার মেধা, তার মনন, তার একটা যে বাস্তব প্রতিরূপ, অবজেক্টিফাই জিনিসটা করা, যে আমার মেন্টাল যেই পার্সপেক্টিভ, যেটা থেকে আমরা বুঝতে পারি যে প্রত্যেকটা হিউম্যান ইন্ডিভিজুয়ালি কি ধরনের জীবন থেকে তারা জীবনকে কোন ভাবে তারা দেখতেছে, বা তাদের ব্রেইন কিভাবে কাজ করতেছে, সেটা অ্যাকচুয়ালি প্রকাশ করার, অবজেক্টিফাই করার একমাত্র মাধ্যম হচ্ছে সৃজনশীলতা। তো যদি আমরা এই ইসিএটার উপরে
জরুরি কেন মনে করি বা জোর কেন দেব, কারণ হচ্ছে আমরা সৃজনশীলতা যদি মূল্যায়ন করতে শিখি বা এটার প্রতি ইন্সপায়ার্ড হই বা এটার পিছনে সময় দিই, সেক্ষেত্রে আমাদের নিজস্ব উন্নতি প্লাস হচ্ছে আমাদের জাতিগতভাবে আমরা কোনো কিছু রিপ্রেজেন্ট করার জন্য, সেটা বহির্বিশ্বে হোক কিংবা সেটা আমাদের ছোটখাটো ফ্রেন্ড সার্কেলের মধ্যেই হোক অথবা কোনো স্কুল লেভেলে বা কলেজে বা কোনো কম্পিটিশনে যেখানেই হোক না কেন, প্রচন্ড মাত্রায় আমাদের সেলফ কনফিডেন্সটাকে বাড়িয়ে দেয়। এজন্য আমার মতে যে ইসিএটা অ্যাকচুয়ালি খুবই জরুরি একটা জিনিস আমি বলে মনে করি। আহ, জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। আজকে যারা লাইভটি দেখছেন তাদের কাছ যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের অ্যাডভাইজারের জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটি লিখবেন, আমরা প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করব। আমি আবার মিনহাজ আহমেদ রাফি ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া, আপনি এখন কি করছেন এবং আপনার ফিউচার প্ল্যানিংটা কি? থ্যাংক ইউ ইসমাইল। আমি এখন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতেছি। আহ, এই 1 বছর প্রায় শেষ হয়ে গেল করোনা দেখতে দেখতে। আর এর মধ্যেই এমআইএসটি তে অনলাইন ক্লাস হচ্ছিল। সো ফার্স্ট ইয়ার শেষ আমার প্রায়, রেজাল্ট দিয়ে দিবি কয়দিন পর। আর ভবিষ্যৎ প্ল্যান যদি বলি তাহলে বাইরের দেশে যাওয়ার ইচ্ছা আছে। সো একটু আগে যে তানজিল ভাই বলছিল যে ইসি এর কার্যকারিতা গুলা কি, ইসিএ দেখতে যদি আমি প্রত্যক্ষভাবে দেখি তাহলে এটার বেনিফিট তেমন নাই, কিন্তু এগুলা কিন্তু লিডারশিপ বিল্ডিং, তারপর হচ্ছে স্টেজ ভীতি, তারপর হচ্ছে বিভিন্ন মাত্রায় একটা মানুষকে পরিপূর্ণ করে তোলে। সো সেই ক্ষেত্রে ইসি এর খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আর কারিকুলার অ্যাক্টিভিটিস এর পাশাপাশি ইসি এর আহ, গুরুত্ব অপরিসীম আমার যেমন হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা কমেন্ট সেকশনে অনেক হচ্ছে কমেন্ট দেখতে পাচ্ছি, আমি কয়েকটি কমেন্ট পড়ে শোনাই। তাজরি সরকার বলেছেন আসসালামু আলাইকুম। নুরুল হুদা নাইফ একটি লাভ রিয়েক্ট দিয়েছেন, তারপরে সুমাইলা বিনতে উনি একটি লাভ রিয়েক্ট দিয়েছেন। আহ, শিফা আবেদন বলছে কমেন্ট করার কিছু খুঁজে পাই না কেন? অবশ্যই খুঁজে পাবেন, মনোযোগ দিয়ে লাইভটি শুনুন, তাহলেই কোশ্চেন খুঁজে পাবেন। হোসনে আরাদিয়া উনিও লাইভ দিয়েছেন, লাভ রিয়েক্ট দিয়েছেন। পিতুলা সরকার উনিও লাইভ রিয়েক্ট দিয়েছেন। আমরা একটু তানজিল ভাইকে জিজ্ঞেস করবো যে ভাই, আসলে ইসিএ করতে গেলে দেখা যায় যে বাবা মারা সবসময় বলে যে সময়ের নষ্ট, এই কথাটা আপনি কিভাবে দেখবেন, একটু যদি আমাদেরকে বলতেন। বাট আসলে বাবা মায়ের ব্যাপারটা বলতে গেলে কি, ওরা বাবা মায়ের মেইনলি ফোকাস থাকে আসলে এই কারিকুলার স্টাডির উপর। তো ওনাদের একটা সব সময় একটা ডিমান্ড থাকে বা চাহিদা থাকে হচ্ছে যে আমার ছেলেটার গ্রেডিংটা কিরকম হচ্ছে বা রেজাল্ট, জিপিএ ইত্যাদি, এই জিনিসগুলোর সাথে তোমরা সবাই পরিচিত। তো এই জায়গার মধ্যে ওনারা আসলে এক্সট্রা যেই কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আছে ওগুলা আমাদের অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে ওইভাবে এখনো পর্যন্ত রিকগনাইজড হয়নি। যার কারণে অন্যান্য জিনিসগুলো তারা ভাবে যে সময় নষ্ট, কারণ তারা চিন্তা করে যে পড়াশোনার পাশাপাশি অন্য একটা কাজ করা পড়াশোনাটা কি হ্যাম্পার করতে পারে, অথচ ওইখান থেকে যদি আমি কোনো রেজাল্ট না পাই তাহলে আমার সেই জিনিসটা করে লাভ কি, রেদার দেন পড়াশোনার পিছনে বেশি সময় দাও, গ্রাজুয়েশন কমপ্লিট করো, একটা ভালো স্কোর করো, একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করো। এটাই হচ্ছে বাবা মা বা এখনকার দিনে আমরা যেটা দেখি যে বেশিরভাগই আমাদের, বিশেষ করে আমি আমার যে সমাজে আমি বড় হয়েছি, তো সেই সমাজের প্রেক্ষাপট অনুযায়ী যদি আমি বলতে চাই, এখানে আসলে খুব বেশি মানে বক্তৃতামূলক শিক্ষা পদ্ধতি যা সেটার উপরে অতিরিক্ত মাত্রায় নজর দেওয়া হয়। এবং আহ একটা কথা আছে না যে শিক্ষার চাইতে সুশিক্ষাটা খুব জরুরি বেশি, ওই জিনিসটার চাইতে আমরা ওই সার্টিফিকেট, কাগজ বা গ্রাজুয়েশন, ভালো জব, ওগুলার জন্য দেখা যায় কি যে একাডেমিক পড়াশোনাটাই খুব বেশি ম্যাটার করে, এই জিনিসটা মনে করা হচ্ছে আমাদের বাবা মায়েরা। তো এই যে এক্সট্রা ইসি এর কথা তুমি যেটা বললা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা অন্য যাই কিছু আমি বলি না কেন এটার সাথে রিলেটেড, তো ওই জিনিসগুলোতে তারা আসলে ওইভাবে একটা তাদের ছেলে মেয়ে বলো বা আশেপাশের কেউ বলো জুনিয়র যারা আছে তারা ওইভাবে দেখে অভ্যস্ত না যে একটা ক্যাম্পাস অ্যাম্বাসিডর বলো বা যে আউটসাইড তারা কোনো একটা কাজে লিপ্ত হচ্ছে বা ওইখানে তারা
মানে অ্যাক্টিভিস্ট, যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে একটা ছেলে কাজ করতেছে এবং সে কিছু রেপুটেশন অর্জন করতেছে, এই জিনিসগুলো আসলে আমাদের বাবা মায়েরা দেখে অভ্যস্ত না। তো তারা দেখতেছে যে পাশের বাড়ির তাদের যেই পরিচিত আত্মীয় স্বজন, তাদের ছেলেরা পড়াশোনা করতেছে, পড়াশোনা করে তারা একাডেমিক্যালি ক্লাসের পর ক্লাস স্টেপ বাই স্টেপ তারা পার করতেছে, করার পর হয়তো ভালো জব করতেছে, ওই জিনিসটা তারা তাদের মধ্যে আর কি ফোকাস বেশি হয়, যার কারণে তারা এই কথাটা বলে যে তোমরা কেন এগুলো টাইম ওয়েস্ট করতেছো। তো আসলে কি আমরা যদি বা তোমরা, যেহেতু তোমরা হচ্ছে এখন রানিং জেনারেশন, ভাইয়া হয়তো আবারও একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছে, ভাই আবারও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা দেখছেন এবং শুনছেন লাইভ উইথ ত্রিমাত্রিক রসিকতা, এবং আমরা সরাসরি লাইভটি টেলিকাস্ট করছি ত্রিমাত্রিক রসিকতার অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/trimat09 থেকে। আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হয়েছেন জান্নাতুল ফেরদৌস নিবানা, তানভীর খান, তামিম। আহ, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন তামান্না আনুন। তিনি লিখেছেন তানজিল ভাইয়ের জন্য লাইভটা দেখতে আসলাম। নিবানা লিখেছেন আজকে আমার নামটা কেউ বলবে না। আসলে সবার নামটাই বলা হবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব। কারো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের অ্যাডভাইজারির জন্য, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নটি লিখবেন, এতে করে আমরা আপনাদের প্রশ্নটি তাদের সামনে তুলে ধরতে পারবো। আমি আবারও মিনহাজ আহমেদ রাফি ভাইয়ের কাছে চলে যেতে চাই যে ভাইয়া, এই তো আমরা হচ্ছে পড়াশোনা করছি এবং ইসিএ করছি, আসলে দুইটা করতে গিয়ে কি আমাদের পড়াশোনা হ্যাম্পার হয়, অথবা ইসিএ করলে পড়াশোনা হ্যাম্পার হয়, এমন কি কোনো ঘটনা আছে বলে আপনি মনে করেন কিনা? আমাকে যদি বলো, ফার্স্ট অফ অল যাদের কারিকুলার অ্যাক্টিভিটিস ঠিক নাই তাদের ইসিএ করার কোনো অধিকার নেই। ঠিক আছে, আগে কারিকুলারটা ঠিক করো, তারপর ইসিএ তে আসো। সো ইসিএর কিন্তু বহুত উপকার আছে। সুতরাং হ্যাম্পার হবে আমরা যদি ব্যালেন্স করতে পারি জিনিসগুলোর ভিতরে। মনে করো কালকে একটা সিটি আছে, সো আমার ডিবেট করতে করতে 12টা বেজে গেল, রাত 12টা, বাসায় আসতে আসতে 1টা বাজলো, কিন্তু কালকে সিটিও একটা আছে। সুতরাং এটা কিভাবে আমি ব্যালেন্স করতে পারি? সুতরাং আমার কিন্তু আসেই, আমি কিন্তু অনেক ক্লান্ত থাকবো, তাই না? ক্লান্ত থাকা সত্ত্বেও আমাকে যাতে কারিকুলার অ্যাক্টিভিটিসটাও পাশাপাশি ঠিক থাকে, সেটার জন্য ফোকাস করতে হবে। 1টা বাজে, রাত 1টা বাজে এসে 4টা পর্যন্ত পরে সিটির অর্ধেক পড়া পরে তারপরে ঘুমাইতে হবে, যাতে কারিকুলার এবং ইসি এর মধ্যে একটা ভালো ব্যালেন্স থাকে। আমার মনে হয় এটাই। শুধু ব্যালেন্স যদি না থাকে তাহলে দরকার নাই ইসিএ করার। জি ভাই, ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা হচ্ছে সামিউর রহমান ভাইয়ের কাছে আবারও চলে যেতে চাই। ভাইয়া, করোনার সময়টা আসলে সবারই একটু বোরিং কাটাচ্ছে, আপনি আসলে কি করে এই করোনাকালীন সময়টা কাটাচ্ছেন যদি আমাদের একটু জানাতেন। আহ পড়ালেখার সময়টা কি বলবো, আহ আপাতত বলবো যে যতটুক যা পারি তাই রিভাইজের উপর রাখছি, অথবা যেগুলো আর কি ভুলে গিয়েছে একদম সেভাবে পড়ার চেষ্টা করছি। বাট পাশাপাশি অনলাইন ক্লাসেস গুলো আর কি বেশি করা হচ্ছে। স্যাররা যেরকম আমাদের কলেজের স্যাররা বলো, অথবা যে কোনো স্যাররাই বলো না কেন, যে আমাদের যে অনলাইন রিভাইজ ক্লাসগুলো শুরু হয়েছে, দেন একটা গাইডলাইন আছে, বিভিন্ন গ্রুপ খোলা হয়েছে, যেমন বন্দি পাঠশালা, মানে পড়ালেখা বেসিসে, বিশেষ করে আমাদের ব্যাচের জন্য এবং তোমাদের ব্যাচের জন্য, এসএসসি 22 এর জন্য। তো সেই লেকচার গুলো ফলো করা হচ্ছে। আর পাশাপাশি নিজে একটু প্র্যাকটিস করি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো তো নিজ থেকেই প্র্যাকটিস করতে হয়, টাচের উপর রাখতে হয়, সায়েন্সের সাবজেক্ট যেগুলো। আর এভাবে আর কি চলছে। জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমাদের সাথে এখনো আবার নতুন করে যুক্ত হয়েছেন জালাল সাফাত, তানভীর খান তামিম। তানভীর খান তামিম একটি প্রশ্ন করেছেন, ভাইয়া কিভাবে পড়াশোনাকে গুছিয়ে আনা যায়। আমি এই প্রশ্নটা মিনহাজ আহমেদ রাফি ভাইকে বলবো যে একটু যদি বলতেন যে আসলে পড়াশোনাটা ইন্টারমিডিয়েট একটা বিশাল পরিমাণ পড়াশোনা, এই পড়াশোনাটা আসলে কিভাবে গুছিয়ে নিয়ে এসে আমরা সামনের দিকে আগাতে পারি, এটা নিয়ে একটু বলবেন। পড়াশোনাটাকে গুছায় আনবা,
ভাইয়ার হয়তোবা নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। আসলে আপনারা বুঝতেই পারেন অনলাইন ভিডিওতে কাজ করতে গেলে এই জন্য সমস্যা হয়ে থাকে। দুই প্রশ্নটা তানভীর খান তামিম করেছেন, সামির ভাই যদি প্রশ্নটা বলতেন যে আসলে কিভাবে পড়াশোনাকে গুছিয়ে আনা যায়। আচ্ছা, আমি প্রথমত বলবো পড়াশোনা ছাড়াও মানে সব কাজই আমাদের দৈনন্দিন জীবনে আমরা সব কাজ যেগুলো করি, কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের খুবই মানে নেসেসারি, করতেই হবে। আমাদের করতে হবে, তো সেইগুলো কাজ যদি আমরা ভালোবেসে করি, তাহলে কিন্তু আমরা খেয়াল করবো সেই কাজগুলো কিন্তু অনেক পারফেক্ট হবে, অথবা মানে কাজটা করার পরে কিন্তু নিজেই প্রশান্তি পাবো যে যাক কাজটা আমি করতে পারছি, ভালো মতন শেষ হইতে পারছি। পড়াশোনাটাকে যদি আমরা সেভাবে ধরে নিই, পড়াশোনাকে যদি আমরা ভালোবাসি, তাহলে এটা মানে নিজ থেকে আর গোছানো লাগবে না, এটা অটোমেটিক্যালি গুছিয়ে পড়বে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ যদি দিতে বলি, তাহলে মনে করো আমি একটা সায়েন্স স্টুডেন্ট। তো সায়েন্স স্টুডেন্ট হিসেবে আমার এখন মেইন সাবজেক্ট কি হতে পারে, সায়েন্সের সব সাবজেক্ট গুলো। পাশাপাশি যেগুলো আমার বাংলা ইংলিশ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করে রাখবো। তো সেরকম ভাবে যদি আমরা আহ, একটা ডেইলি রুটিন করে, অথবা একটা সানডে টু ফ্রাইডে, সেটা যদি আমরা একটা ডেইলি রুটিন করে যদি আমরা একটা মানে প্রক্রিয়াগত ভাবে পড়াশোনাটাকে চালিয়ে যাই, তাহলে পড়াশোনাটা নিজে নিজেই গুছিয়ে পড়বে। এটাকে আর মেন কি বলে সেটাকে নিজ থেকে আর গোছানো লাগবে না, অটোমেটিক্যালি গুছিয়ে পড়বে। ধন্যবাদ সামিরু ভাইয়াকে। ভাইয়া যে উত্তরটা দিয়েছেন, আশা করি তানভীর খান তামিম আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপর আমরা আমাদের আরেকজন অ্যাডভাইজারের কাছে আপনার প্রশ্নটা তুলে ধরবো। তানজিল ভাইয়া একজন আমাদেরকে প্রশ্ন করেছেন যে আসলে কিভাবে আমাদের পড়াশোনা, যে ইন্টারমিডিয়েট যে এত বড় একটা সিলেবাস, এই পড়াশোনাটা আসলে কিভাবে গুছিয়ে আনা যায় সেটা নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার আসলে ইন্টারনেট বা বিভিন্ন প্রবলেমের কারণে মানে খুব বেশি কন্টিনিউটি বজায় রাখতে পারতেছি না আসলে। কিছুক্ষণ পর নেট চলে যাচ্ছে, একটু এটা কনসিডার করবা তোমরা। আর প্রশ্নটা ছিল হচ্ছে ইন্টারমিডিয়েটের পড়া আমরা কিভাবে একটা হিউজ সিলেবাস, এটাকে কিভাবে আমরা মানে একটা রেগুলারাইজ করব বা একটা রুটিন ওয়াইজ ক্যারেক্টারাইজ করে তারপর আমরা পড়াশোনাটা করব, এই তো নাকি? আচ্ছা, তো ইন্টারমিডিয়েটের পড়া আসলে কি, এটা হচ্ছে তোমার এখানে যদি বলি আমার আহ, প্রথমেই মাথায় আসে যেটা, সেটা হচ্ছে আমি বিজ্ঞান বিভাগ সম্পর্কে বলি। অন্যান্য বিভাগে আমার খুব বেশি ওইভাবে আমি জানি না, কারণ যতটুকু পড়াশোনা করছি বিজ্ঞান বিভাগ থেকে করছি। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে আমাদের দেশের যে শিক্ষা যে ব্যবস্থা, ওইখানে নবম দশম শ্রেণীর যে পড়াটা, যে যদি আমরা দেখি যে 2 বছর কিন্তু আমরা একই বই পড়ি। 2 বছর পর্যন্ত আমরা সেম বইটাই পড়ার পর একটা বোর্ড পরীক্ষা দিই, তারপর ইন্টারমিডিয়েটে চলে যাই। তো ওইখানে তুলনা করতে গেলে দেখা যায় কি, যে ইন্টারমিডিয়েটের তুলনায় নবম দশম শ্রেণীতে অনেক অনেক আহ, কম পড়াশোনার যে কারিকুলামটা। তো হঠাৎ করে যখন আমরা 9-10-এর গণ্ডি পার হওয়ার পরে যখন ইন্টারমিডিয়েটের এই ধরো ফিজিক্সের কথা যদি আমরা ধরি, যে ফিজিক্সের একবারে বেসিকের চাইতে এলিমেন্টারি লেভেলের যে পড়াশোনাগুলো, তার চাইতেও হয়তো আমি মনে করি যে নবম দশম শ্রেণীতে আরো বেশি কম কিছু আছে। তো হঠাৎ করে যখন আমরা ইন্টারমিডিয়েট ফিজিক্সের যে বিভিন্ন চ্যাপ্টার গুলা, ওগুলো যখন চোখের সামনে দেখি, তা- যারা একটু এক্সেপশনাল তাদের কথা আলাদা। যেমন ধরো অনেকেই নবম দশম শ্রেণীতে যখন পড়ে তখন ইন্টারমিডিয়েটের বই থেকে তারা বিভিন্ন টপিকসটাকে আরো ভালো করে বোঝার জন্য কেমিস্ট্রির বিভিন্ন পর্যায় সারণী বা অন্যান্য যে জিনিসগুলো আছে তারা পড়ে, ঠিক আছে। বাট আমি বলতেছি যে অ্যাভারেজ স্টুডেন্টদের কথা, কারণ আমাদের এই শিক্ষা ব্যবস্থা সবার জন্য, নট যে শুধু ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জন্য তা না। তো ওই ক্ষেত্রে বলতে গেলে একটা স্টুডেন্ট যখন ইন্টারমিডিয়েটে উঠার পর যখন দেখে এই হিউজ পড়াশোনাগুলা, তখন স্বভাবতই একটু ভয় পাওয়ার কথাই, যে এতগুলা পড়া কভার দেওয়া, এতগুলা সূত্রের প্রতিপাদন, বা যত ফিজিক্স কেমিস্ট্রি ভালো ভালো যে টপিকস গুলো আছে সেগুলো দেখা যায় যে একটু লেন্দি থাকে। তো এই প্রসেসিংটা আসলে করতে গেলে তখন একটু প্রবলেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আহ, যেহেতু আমরা এখন অ্যাডভান্সমেন্ট সামনের দিকে যাচ্ছি সবকিছু, তো নবম দশম শ্রেণী থেকে আমরা যদি ওই অধ্যায়গুলা, যারা টিচিং প্রফেশনে আছেন, তারা যদি হালকা করে টাচ করে করে যে এই অধ্যায়গুলো যেহেতু আমার ভবিষ্যতে তোমাদের লাগবে, তো তোমরা কিছুটা এখান থেকে দেখে যাও। তো ওইভাবে যদি আমাদের ইন্টারমিডিয়েটের যে পড়াশোনাটা কিছুটা আমরা ইচ্ছে করলে দেখা যায় যে নবম দশম শ্রেণীতে কভার করতে পারি। তো এটা যদি করা হয় সেক্ষেত্রে ওই ভীতিটা আর থাকে না। তো আমরা যখন এই যে বলে যে কিভাবে গোছানো যায় বা কি করা যায়, তো জিনিসটা আমার মতে শুরু করা উচিত আরো 2 ইয়ার্স আর্লিয়ার। যখনই আমরা 9-এ বা ক্লাস 10 এই 2টা বছর সময় দিব, তখন আমাদের উচিত যে চিন্তা করা যে 9 থেকে 12 পর্যন্ত এটা একটা ক্লাস।
তো ওইভাবে যদি আমরা চিন্তা করি, সবগুলা টপিকস তো কভার করা সম্ভব না, কারণ ইন্টারমিডিয়েটে অনেক ম্যাথমেটিক্স এর বা ফিজিক্স এর টপিকস আছে যেগুলো 9-10 এ নাই। তো সেই ক্ষেত্রে যেই টপিকস গুলো রিলেটেড আমরা যদি এখন থেকে ওই বেসিকটা খুব ভালোভাবে শিখে যাই, তখন ইন্টারমিডিয়েটে গেলে মানে দেখা যাবে যে গোছাতে আর তেমন কোনো প্রবলেম হচ্ছে না, কারণ এই জিনিসগুলো পরিচিত থাকে। তো সেই ক্ষেত্রে আমার মতে যে একটু আর্লি স্টেজ থেকে যদি পড়াশোনাটা আমরা গোছানোর কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা 9 বা 10 এই ২ টা ক্লাসে একটু জোর দেওয়া উচিত। কারণ এমনিতেও আমরা দেখতে পাই কি যে ক্লাস 9-10 এ যে পড়াটা সেটা আসলে খুব মানে খুব বেশি সময় লাগার কথা না। তো আমরা যদি একটা রেগুলার সব স্টুডেন্টেরই একটা রুটিন থাকবে সেটা স্বাভাবিক। এবার এটা মানা যায় না, এটা আমরা সবাই জানি যে রুটিন আমার লাইফে এরকম অনেক হইছে যে রুটিন ১০০ টা রুটিন করছি, বাট একটাও দেখা গেছে 7 ডেজ এর বেশি আমরা ফলো করতে পারি না। তো রুটিন ওইভাবে না করলেও দেখা যায় আমরা যদি একটা বেসিক রুটিন সবারই থাকে যে সন্ধ্যাবেলা পড়তে বসা, স্যারদের কাছে যাওয়া, ক্লাস করা। তো এই জিনিসগুলোর মধ্যে যদি আমরা মানে 9-10 থেকে একটু জোর দিয়ে আসি, তাহলে আমাদের ইন্টারমিডিয়েটে দেখা যায় যে নরমাল রুটিনে যদি আমরা পড়ি, এই যে সামিউর ভাইয়া যে কথাটা বললো যে একটা শনি সোম বুধ, বা আমি আসলে পুরোটা কথা শুনতে পারি নাই নেটের জন্য। তো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা একটা স্পেসিফিক টাইম দেওয়া, যে আমার ম্যাথমেটিক্স করার জন্য একটা সময় থাকলো, ফিজিক্স করার জন্য একটা সময় থাকলো, বায়োলজি পড়ার জন্য এরকম টাইম যদি আমরা সবকিছুতে ডিভিশন সবকিছু করে যদি করি, সেক্ষেত্রে তো পড়া হয়ই। তো আরো ভালো হয় যদি আমরা এই জিনিসটা ছোট থেকে একটু চিন্তা করি, যে 9 থেকে বা 10 থেকে যদি আমরা একটু চিন্তা করি যে আমার ইন্টারমিডিয়েটে যেহেতু অনেক বেশি পড়া, তো আমি রিলেটেড টপিকস গুলা যদি আমার স্যার যদি একটু বুঝিয়ে দেয় বা আমি নিজে যদি একটু ট্রাই করি। এখন অনলাইনে দেখো, অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, ভালো ভালো কিছু ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে আমরা ইচ্ছে করলে অনেক অনেক ধরনের নলেজ নিতে পারি। তো যখন আমরা পড়াশোনাটা অ্যাকচুয়ালি কি যদি একটু রিসার্চিক্যাল ওয়েতে যদি হয়, যে আমি একটা জিনিস গবেষণা করতেছি বা একটা জিনিস কোর থেকে জানতে চাইতেছি, তখন অ্যাকচুয়ালি বোরিংও লাগার কথা না। আর যত সিলেবাস বড়ই হোক না কেন, আমার যদি আমরা জিনিসটার একদম এলিমেন্টারি লেভেল থেকে পড়ি, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে এটা রিভাইজ করার কোনো দরকার পড়বে না। তা আমাদের দেশে অনেক স্টুডেন্টদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে যত রকমের পড়াশোনা আছে সবকিছু করবে, করার পর তারা পরীক্ষার আগে রিভিশনের জন্য একটা নির্দিষ্ট টাইম রাখে। যে কোনো একটা টপিকস বলতে গেলে যদি আমি বলি যে এটা বলো, আমি পার্সোনালি স্টুডেন্ট পড়াই, তো যখন ওদের বলি যে এই বিষয়ে কিছু বলো, তখন তারা বলে স্যার আমরা একটু রিভিশন দিয়ে নেই, ভাই আমরা এই জিনিসটা তো অনেক আগে পড়ছি। তো এইখানেই হচ্ছে সমস্যাটা। যখন হিউজ সিলেবাস চলে আসে, ইন্টারমিডিয়েটে বা অনার্স অনার্স লেভেলে অনেক হিউজ সিলেবাস থাকার কথা, গ্রাজুয়েশন যারা করছে বা করে তারা জানে। তো ওই সময় আসলে ওইভাবে রিভিশন দেওয়ার জন্য ওই পরিমাণ সময় থাকে না। বা একটা সময় যখন সিলেবাসই থাকবে না, একটা টপিকস ধরে দেওয়া হবে যে এই টপিকস এর উপর তোমরা রিসার্চ করো, পড়াশোনা করো, অ্যাসাইনমেন্ট তৈরি করো, তখন বা থিসিস করতে গেলে তখন অ্যাকচুয়ালি হিউজ পরিমাণ পড়াশোনা সামনে চলে আসে। তো ওইভাবে রিভাইজ করে পড়াশোনার যে ওয়েটা, ওইটা যদি আমরা এখন থেকে বাদ দিই, তাহলে আমরা দেখা যায় কি যে একটা জিনিস যখন প্রথম আমি একটা জিনিসের সাথে পরিচিত হচ্ছি, তখনই যদি আমি এটা একদম ভিতর থেকে জিনিসটা পইড়া বা বুঝা শেষ করে থাকি, তো পরবর্তীতে আমার জিনিসটা দেখা যায় যে রিভাইসের কোনো দরকার পড়তেছে না। এরকম অনেক টপিকসই কিন্তু আছে, বা যেগুলো একেবারেই মুখস্থের জিনিস, হিস্ট্রি বা জিওগ্রাফি, সেগুলো না হয় অন্য বিষয়। কিন্তু সায়েন্সের কথা যদি আমি বলি, যে সায়েন্সের মধ্যে আমার মনে হয় যে খুব বেশি এমন কোনো পড়া নাই যেটা আমাদের একবারে একদম ট্রেনিং এর মাধ্যমে একদম মুখস্থ করার মাধ্যমে মনে রাখতে হয়। প্রত্যেকটা জিনিসের সাথে একটা প্যাটার্ন আছে, একটা লজিক আছে, বা কোনো ফর্মুলা আছে যেটার মাধ্যমে পরের লাইনটা আসে। তো ওইভাবে যদি আমরা পড়াটা নিজেরা যখন পড়বো, জাস্ট লাইক কাইন্ড অফ মেডিটেশন, যদি আমরা ওইরকম চিন্তা করি যে আমি এখন এই পড়াটা পড়তেছি, এটা একদম কোর থেকে জিনিসটা জানি, অন্য কোনো কাজ এই মুহূর্তে না করি, 20 মিনিট পড়ি বা 15 মিনিট পড়ি এই টপিকসটা সম্পর্কে, কিন্তু আমি যদি একটু মেডিটেট করে বা একটু কনসেন্ট্রেশনটা যদি একটু একটু মাত্রা যদি বাড়ায় দিই, তো দেখা যায় পরবর্তীতে এই জিনিসটা রিভাইজ করা লাগে না। আর যখন আমি রিভাইজ ছাড়া একটা জিনিস একজনের সামনে প্রেজেন্ট করতে পারতেছি, মিনস যেটা আমার মাথার মধ্যে আজীবনের জন্য থেকে গেল, তখন আমি এই রিভাইসের যে সময়টা, সেই সময়টা কিন্তু আমি তখন অন্যান্য কাজ করার জন্য বা অন্য কোনো টপিক পড়ার জন্য পাচ্ছি। তো সেক্ষেত্রে তখন দেখা যায় হিউজ পরিমাণ পড়া বা সিলেবাস বা যেকোনো একটা টপিক আমার সামনে দেওয়া হইলেও আমার কাছে মনে হবে যে না, যেহেতু এটা আমার একবার পড়লে বা এখন ফার্স্ট টাইম পড়ে আমি জিনিসটাকে একবারে মনে রাখার জন্য পড়তেছি, তো সেক্ষেত্রে আমার আস্তে 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 রেগুলারিটি বজায় রাখলে যে কোনো একটা জিনিস কভার করাই যায়, আমি মনে করি এটা আর কি। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আমি আবার একটু কমেন্ট সেকশনে চলে যাব। আমাদের সাথে যুক্ত হয়েছেন খায়রুল ফাদ, আমাদের সাথে আরো যুক্ত আছেন তামান্না আনন্দ, যুক্ত আছেন এমডি জাহিদ মিয়া, যুক্ত আছেন তানভীর খান তামিম, আরো যুক্ত আছেন এমডি ফখরুদ্দিন। আমরা কমেন্ট সেকশন থেকে আরেকটি প্রশ্ন নিব। একজন বলেছে ভাইয়া আমি এইচএসসি 21 ব্যাচ, এখন থেকে যদি আমি মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে চাই তাহলে আপনার পরামর্শ কি হবে? প্রশ্নটা আমি রাফি ভাইয়ের জন্য
উন্মুক্ত করে দিলাম। ভাইয়া যদি এটা নিয়ে একটু বলতেন যে এখন থেকে আসলে যারা ইন্টার ফার্স্ট বেচ তারা কিভাবে এখন থেকে মেডিকেলের প্রস্তুতিটা করবে। ভাইয়াকে হয়তোবা শোনা যাচ্ছে না, ভাইয়া হয়তোবা নেট প্রবলেম। আমাদের সাথে যুক্ত আছেন জান্নাতুল ফেরদৌস নিবানা। আমাদের সাথে আরো যুক্ত আছেন ইয়াসির আহমেদ তামিম, আমাদের সাথে যুক্ত আছেন তামান্না আনুন আবারও। তিনি বলছেন যে তানজিল ভাইয়ের জন্য লাইভটা দেখতে আসলাম। তো ভাই আপনার জন্য, তানজিল ভাই আপনার জন্য অনেকেই লাইভটা আজকে দেখতেছে, আমরা হয়তো অনেকগুলো রিচ পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, কিভাবে আসলে এই যে এইচএসসি 21 যে ব্যাচ যারা হচ্ছে সেকেন্ড ইয়ার এবার এক্সাম দিবে, তারা আসলে কিভাবে মেডিকেলের জন্য আসলে পড়াশোনাটা করবে এখন থেকে, যদি তারা মেডিকেলে যে যাইতে চায় তাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? তানজিল ভাইয়ের জন্য প্রশ্ন ছিল, ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া, এখন একজন আমাদেরকে বলছে যে উনি হচ্ছে এইচএসসি 2021 ব্যাচের, মানে সামিউল ভাইয়ের ব্যাচমেট। তো উনি বলতে যাচ্ছে আচ্ছা যে এখন থেকে উনি মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে চান, তাহলে ওনাকে কি করতে হবে? আচ্ছা, 2021 সালের ব্যাচ এবং এখন থেকে সে মেডিকেলে পড়ার জন্য প্রস্তুতি নিতে যাচ্ছে। আচ্ছা, তো 21 সালের প্রস্তুতির ব্যাপারটা হচ্ছে কি যে আমরা আগে যদি চিন্তা করি যে বিগত বছরগুলোতে কিভাবে একটা স্টুডেন্ট মেডিকেলের জন্য প্রিপেয়ার্ড হতো, সেই জিনিসটা যদি চিন্তা করি যে এসএসসি তে একটা মোটামুটি ভালো রেজাল্ট, এইচএসসি গন্ডি পার হওয়ার পর তারা পরীক্ষা দেওয়ার ঠিক ইমিডিয়েট পরপর মেবি 3 মাসের মতন সময় তারা পায়। তো ওই সময় তারা একটা কোচিং সেন্টারে বা যে কোনো জায়গায় ভর্তি হওয়ার পরে তারা একটা প্রিপারেশন নিয়ে দেন পরীক্ষাটা দেয়। তো এবারের ক্ষেত্রে সেটা যেটা হচ্ছে যে যদি এখন 20-এর কথা যদি আমরা বলি, যারা 20-এর ছিল তারা তো হিউজ পরিমাণ সময় পেলো করোনার কারণে। এখন 21 ব্যাচ যারা আছে তাদের ক্ষেত্রে এনভায়রনমেন্টটা কিরকম হবে বা কারিকুলামটা কিরকম, পরীক্ষা নেওয়ার ধরনটা কি হবে সেটা একটা দেখার বিষয়। যদি সেম ধরন থাকে যে এভাবে পরীক্ষা হবে, তো এইচএসসি পরীক্ষার্থী এবার যারা আছে তাদের সম্ভবত আগস্ট মাসে পরীক্ষা হওয়ার কথা। কারণ এখন ডেট সম্পর্কে আমি ঠিক জানি না অত যে কখন পরীক্ষা হবে। তো পরীক্ষা হলে আমার মতে যে মেডিকেলের প্রিপারেশন নেওয়ার জন্য, এখন আমার আসলে পার্সোনালি খুব বেশি অভিজ্ঞতা নাই বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটি বা মেডিকেল বুয়েট কোথাও আমার আসলে পরীক্ষা দেওয়া হয় নাই। তো সেই ক্ষেত্রে আমি প্রসিডিওরটা খুব বেশি জানি না। বাট নর্মালি স্টুডেন্ট বা আমার যারা ব্যাচমেট ছিল যারা পরীক্ষাতে অংশগ্রহণ করছে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে বা মেডিকেলে, এখনো যারা জুনিয়র যারা পড়ে, তাদের থেকে যেই এক্সপিরিয়েন্সটা আমি নিছি সেই কথাটাই আমি বলি। পার্সোনালি আমার এটার মানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নাই যে অ্যাকচুয়ালি কোন জিনিসের গো থ্রু করতে হয় এই মেডিকেলে পড়ার জন্য। এখন আমি যেটা মনে করি যে এইচএসসি পরীক্ষার পরের যে 3টা মাস, এটা এনাফ। আমি মনে করি যে 3টা মাস যদি পড়া হয় ঠিকভাবে, আহ, যে গাইড আছে গাইডলাইনটা মানা হয়, সেটা যে কোনো বড় ভাইয়ের গাইডলাইন হতে পারে বা নিজে যদি একটা নিজের পড়াটা হচ্ছে মেইন। হ্যাঁ, রেটিনাতে অনেক স্টুডেন্ট ভর্তি হইতেছে বা ওইখান থেকে ভালো চান্স পাচ্ছে, ঠিক আছে। বাট আমি একজনের কথা আমি বলতে পারি যে আমার পরিচিত একজন ছোট ভাই, এবং আমার নামই নাম, ফরচুনেটলি বা আনফরচুনেটলি সে আহ, ঢাকা ভার্সিটিতে পড়ারত অবস্থায় সে রানিং একটা সাবজেক্ট নিয়ে পড়ছে, এলএলবি সাবজেক্ট নিয়ে পড়ারত অবস্থায় সে ফরিদপুর মেডিকেল কলেজে সেকেন্ড টাইম চান্স পাচ্ছে। তো পাওয়ার পরে সে কনভার্ট করে চলে গেছে বা সামহাও ওই পড়াটা লিভ নিয়ে চলে গেছে। তো তাকে আমি জিজ্ঞেস করছিলাম, তুমি এই যে মেডিকেলের পড়াটা এটা কিভাবে মানে কমপ্লিট করলা? তো সে বললো যে ভাইয়া আমি আসলে ঠিক কোনো কোচিং সেন্টারে পড়ি নাই, তো আমি নিজে নিজে 2 মাসের মতো একটা নিজেই একটা রুটিন তৈরি করছিলাম যে মেডিকেলের 28 বছরের যে প্রশ্ন ব্যাংক সবগুলা থেকে আমি পড়ার পরে একটা আইডিয়া চলে আসছে যে কোন কোয়েশ্চেন গুলো আসলে আমার জরুরি এবং কোন কোয়েশ্চেন গুলো আমাকে এখন বাদ দিতে হবে, কারণ যেহেতু আমার হাতে সময় ছিল খুব কম।
তো আমার কিছু কোয়েশ্চেন বা কিছু টপিকস বাদ দিতে হয়েছিল। তো পড়তে পড়তে আমার একটা আইডিয়া চলে আসছিল। তো সে মোটামুটি 2 মাসের মতন খুব ভালোভাবে একটা নিজের মতো করে একটা রুটিন করে সে কোনো কোচিং সেন্টারে না গিয়ে তো কোনো একটা প্রকাশনীর বই সে ফলো করার পর পরীক্ষার পর সে মোটামুটি চান্স পেয়ে যায়। তো এইখান থেকে যদি আমি বলি যে যেহেতু আমার বাড়ির পাশের একজন মানুষ, সে প্রত্যক্ষদর্শী আমি এটার, যে তিনি খুব বেশি এফোর্ট, যে আমার অনেক বছর আগে থেকেই স্বপ্ন দেখে যে আমার 1 বছর বা 2 বছর বা এইচএসসি তে আমি রানিং পড়ার মধ্যে আছি, এখনই আমার মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে হবে, সেই জিনিসটা আমার মনে হয় না পার্সোনালি, আমি মনে করি। আর এইচএসসি তে যে কারিকুলামটা আছে, তো সেখানে বায়োলজির কথা যদি আমি বলি, বায়োলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি, এই পড়াগুলো তো অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষার সাথে রিলেটেড। হয়তোবা শর্টকাট কোনো ওয়ে শিখতে হয়, বা দেখা গেছে যে অন্যান্য কোনো টপিকস যেমন ইংরেজির বেসিক রুলস গুলা, এগুলো তো অ্যাকচুয়ালি আমরা আমাদের বেসিক এডুকেশনের মধ্যে পাচ্ছি। তো এটার জন্য খুব বেশি যে মেডিকেল যে ভর্তি পরীক্ষা হচ্ছে সেখানে আহামরি কোনো এমন কোনো টপিকস আসতেছে যেটা আমাদের আগে থেকে কোনো অভিজ্ঞতাই নাই বা আমরা জানি না, কখনো টাচ করি না, এরকম কিছুই না। জাস্ট হচ্ছে এখন আমি মনে করি কি, যে এই যে মেডিকেল এক্সামটা, এটা আসলে জাস্ট একটা সিলেকশন ওয়ে, আর কিছুই না। কারণ আমাদের দেশে দেখা গেছে যে জনসংখ্যাগত ভাবেই হোক আর যাই হোক না কেন, আমাদের দেশে অত্যন্ত বেশি পরিমাণে জনবহুল একটা দেশ। তো স্বভাবত স্টুডেন্টও বেশি। তো সেই তুলনায় আমাদের মেডিকেলের যেই আসন সংখ্যা সেটা খুবই অপ্রতুল, খুবই কম। তো এখন যদি দেখা গেছে যে প্রায় 30,000-এর মতন এলিজিবল স্টুডেন্ট আছে বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা মেডিকেলে পড়তে ইচ্ছুক বা পড়তে চায়, সবাইকে তো সেই সার্ভিসটা প্রোভাইড করা সরকারের পক্ষে সম্ভব না। না থাকার কারণে তারা এখন সবাইকে র্যান্ডম ভাবে চুজ করাও সম্ভব না, এটা লটারির মাধ্যমে সবার নাম উঠলো এটাও পসিবল না। যার কারণে কি হয় যে একটা সিস্টেমেটিক ওয়েতে, জাস্ট লাইক বিসিএস টা যদি আমরা বলি, তো ওই রকমই একটা ওয়েতে যে কিছু কোয়েশ্চেন, সেটা জেনারেল নলেজ বা বায়োলজি সম্পর্কিত, ফিজিক্স সম্পর্কিত যে টপিকস গুলো মেডিকেলে দেওয়া হয়, তো ওইটার উপরে তারা একটা এক্সামটা কি হিসাবে নেয় যে একটা স্টুডেন্ট কি পরিমাণ দক্ষ বা সে কি পরিমাণ তার ব্রেইনের যে অ্যাবিলিটি সেটা মাপার জন্য হয়তো একটা পরীক্ষা নেওয়া হয়, এটা জাস্ট একটা সিস্টেম। তো অনেকে আমাকে যেমন এই বছর অনেকগুলা বায়োলজির অধ্যায় বাদ দেওয়া হয়েছে। তো বাদ দেওয়ার কারণে তো অনেকে বলতেছে যে ভাইয়া এই কঠিন কঠিন টপিকস গুলা বা অধ্যায়গুলো বাদ দিয়ে দিল, এগুলো আমরা মেডিকেল এক্সামে কি করব, মেডিকেল তো এখান থেকে কোয়েশ্চেন আসবে, এই সেই, আমরা কি ভালো করতে পারবো, চান্স পাবো না, এই না সেই না। তো অনেকে অনেক ধরনের কথা বলছে। তো আমি সবার ক্ষেত্রে একটা কথাই বলছি যে দেখো, মেডিকেলের এক্সামটা আসলে কি, এটা জাস্ট একটা ওয়ে, এটা আর কিছুই না। এখানে যে খুব বেশি যে স্কেলিটন নেওয়া বা মানবদের বিভিন্ন কোর যে জিনিসগুলো ওগুলো নিয়ে কোয়েশ্চেন করা হয়, ওইরকমও না জিনিসটা। জাস্ট তোমাদের এইচএসসি পর্যন্ত যা পড়া হয়েছে এর ভিতর থেকেই তো কোয়েশ্চেনটা করবে। তারা তো আর এমন করতেছে না যে অলরেডি, মানে এমন না যে তারা অলরেডি ডক্টরদেরকে একটা এক্সাম নিচ্ছে, তারা ডক্টর বানানোর জন্য এক্সাম নিচ্ছে। তো এই এক্সামটা হচ্ছে জাস্ট আমার যে পড়াটা আছে এইচএসসি পর্যন্ত, আর হয়তো বা সাথে জেনারেল নলেজ এড হইতে পারে, আমি জানি না জেনারেল নলেজ আছে কিনা মেডিকেলে। তো এই জিনিসগুলো আসলে কি শুধু তোমার অ্যাবিলিটিটা প্রুফ করার জন্য জাস্ট একটা এক্সাম। হ্যাঁ, তার মানে এই না যে এটা হচ্ছে আমার একদম খুব বেশি বোদ্ধা হয়ে তারপরে পরীক্ষার এক্সামে বসতে হবে, এরকম কিছুই না। হ্যাঁ, তো অনেক হয়তো দেখা গেছে যে খুব ভালো এইচএসসির আগে থেকে প্রিপারেশন নিবে কিনা বা অনেক কত আগে থেকে প্রিপারেশন নিলে ভালো হবে 21-এর বেচের জন্য, এই ছিল কোয়েশ্চেনটা। তো অনেকে দেখা গেছে যদি এরকম চিন্তা করেও যে খুব আগে থেকে একটু প্রিপেয়ার্ড হয়ে নিল বা 6 মাস 7 মাস আগে থেকে তার এইচএসসি পড়া কভার করার পরেও সে সময় পাওয়ার পরে সে পাশাপাশি যেই বিভিন্ন বই ফলো করলো। এখন লাকের একটা ব্যাপার আছে, অনেক সময় দেখা যায় যে খুব ভালো স্টুডেন্ট বাট পরীক্ষার দিন সামহাও কোনো ডিজিজ বা কোনো নার্ভাসনেস এর কারণে তার পরীক্ষাটা ভালো হলো না। তো সেক্ষেত্রে দেখা যায় ওইটাও একটা চান্স থাকে। তো এই জিনিসটা খুব বেশি যে আমার মেডিকেল এক্সামটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, জাস্ট নর্মাল ওয়েতে যাওয়া আর কি। নর্মাল ওয়েতে সে পরীক্ষাটা দিল, একটা স্টুডেন্ট যে কোয়েশ্চেনটা যে করছে, যে আমি তাকে বলবো যে তুমি এক্সামটা দাও, এখন এইচএসসি এক্সামটা আগে কমপ্লিট করো, কারণ এই বছর হয়তোবা রেজাল্ট ম্যাটার নাও করতে পারে, কিন্তু ভবিষ্যতে পরবর্তী এক্সাম গুলোতে যদি রেজাল্টটা ম্যাটার করে তখন এইচএসসির এই রেজাল্টটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। এখানে টোটাল মার্কসটা সিকিউর করাটা খুব জরুরি। দেন তুমি যে হাতে সময়টা পাবে সেই সময়টার জন্য তুমি একটা রুটিন করে নাও, করার পরে নর্মাল ওয়েতে পড়াশোনাটা করো। আমার মতে যে খুব বেশি এক্সট্রা প্রেসার যে আমার মেডিকেল এক্সামে টিকতেই হবে, এজন্য আমার আগে থেকে অনেক কিছু মানে প্রিপারেশন নিয়ে রাখতে হবে, আদারওয়াইজ আমি পিছনে পড়ে যাব, হ্যাঁ ল্যাগ বিহাইন্ড হয়ে যাব, ওই ধরনের মানে ভয় ভীতির কোনো কারণ নেই। জাস্ট নর্মাল ওয়েতে পড়াশোনা করলে, রেগুলার পড়াশোনাটা করলে এবং মেডিকেল এক্সামের জন্য 8-10টা স্টুডেন্ট যেভাবে প্রিপেয়ার হয় তুমিও সেভাবে প্রিপেয়ার হও, কোচিং সেন্টারে ভর্তি হও এবং নর্মালি পড়াশোনাটা করো।
আমার মতে যে আল্লাহ যদি সহায় হয় এবং তোমার এফোর্ট যদি ঠিক থাকে, তুমি যদি বেস্ট টাইমে বেস্ট টাইমে যদি তুমি বেস্ট জায়গায় হিট করতে পারো, অবশ্যই তুমি মেডিকেল এক্সামে বা যে কোনো এক্সামে তুমি টিকতে পারবা। এটাই হচ্ছে আমার কথা। কিন্তু কোনো জিনিস প্রেশারাইজ ফিল কখনোই করা যাবে না। এবং এই প্রেশারাইজ ফিল করলে দেখা যায় যে আমাদের যে অ্যাবিলিটি, সেটার স্কেলটা আরো নিচে নেমে যায়। তখন আমরা আমাদের বেস্টটা দিতেই পারি না। কারণ আমরা যে ভাবি যে আমাদের সামনে যে কম্পিটিশনটা, সেটা আমরা মানে ভেবে নেই যে এটা খুব পাহাড় সমান, এটা পারা যাবে না, খুব আগে থেকে প্রিপেয়ার করা লাগবে। আমি জানি না এই ধরনের চিন্তা ভাবনা আসলে আমাদের অনেক সময় দেখা গেছে কি, আমি একটু পার্সোনাল কথাবার্তা শেয়ার করি, যে আমাদের ছোটবেলায় আমরা যে স্কুলে পড়াশোনা করছি, যে কলেজে পড়ছি, সবসময় আমাদের একটা ভয় ভীতির মধ্যে রাখা হইতো যে ঢাকা ভার্সিটিতে টিকা হচ্ছে মুখের কথা না, মেডিকেলে ভর্তি হওয়া, চান্স পাওয়া, হাজার হাজার মানুষের সাথে লড়াই করতে হবে, এই করতে হবে সেই করতে হবে। এই জিনিসগুলো শুনলে আমি জানি না মানুষ ইন্সপায়ার্ড হয় কিনা, কিন্তু আমার মনে হয় সবসময় এটা ভয়ভীতি কাজ করারই কথা, যে আমি হয়তো পারবো না। ঠিক আছে, যারা ওভার মানে খুব বেশি মেধাবী বা ব্রিলিয়ান্ট, তারা হয়তো এই কথাটা শোনার পর তাদের মধ্যে খুব ভালো রক্ত গরম হয়ে গেল যে ঠিক আছে, ওকে আমরাও তাহলে ওইভাবে পড়াশোনা শুরু করে দিই। কিন্তু একটা মিডিয়াম মেধার স্টুডেন্ট, অথবা খুব বেশি যার সেলফ কনফিডেন্স এখনো পর্যন্ত গ্রো করে নাই, সে মানে সেই ধরনের একটা স্টুডেন্ট কি কি ভাববে এই কথাটা শুনলে, যে আগে থেকে তোমার অনেক প্রিপেয়ার হয়ে থাকতে হবে, আদারওয়াইজ পারবা না, পিছনে পড়ে যাবে, সারাদিন পড়ো, 18 ঘন্টা 20 ঘন্টা পড়াশোনা করে অনেকে চান্স পায় না, এই ধরনের কথা যখন একটা মিডিয়াম মেধার স্টুডেন্ট শুনবে, তখন কিন্তু তার মধ্যে একটা হীনমন্যতা কাজ করতে পারে যে আচ্ছা আমি কি তাহলে যোগ্য না। তো তখন এই জিনিসটা আসলে নেগেটিভ ইফেক্ট ফেলে। আমাদের সময় হয়তো এখন জানি না টিচাররা কিরকম, আমাদের সময় টিচারদের অনেকেই ছিল এরকম যারা এই ধরনের কথাবার্তা বলতো। তো সেই ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা করছে যে আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতে হবে কিনা, তার হয়তো একটা মানে এরকম কাজ করতে পারে তার মধ্যে, যে খুব বেশি টাফ কিছু বা খুব মেধাবীরাই যায়, তো এরকম। তো আমি বলবো যে প্লিজ কোনো প্রেসারাইজ ফিল করার কোনো প্রয়োজন নাই, তুমি জাস্ট পড়াশোনাটা করো। যতটুকু রেজাল্ট হইলে তুমি পরীক্ষাটা দিতে পারবা, বা তুমি ভর্তির জন্য যোগ্য, বা দেখা গেছে যে ডাবল গোল্ডেন বা A+, যেটাই তোমার ক্রাইটেরিয়াটা মিট করো, ক্রাইটেরিয়া মিট করার পরে নর্মালি পড়া, জাস্ট একটা ডিটারমিনেশন রাখো যে আমি এই জায়গার জন্য করতে চাই এবং আমি ট্রাই করি, রেগুলার ট্রাই করো। তোমার এফোর্ড এর মধ্যে কোনো ঘুণে ধরা কিছু যেন না থাকে, যে আমার পরে যাতে না বলতে হয় যে আমার এফোর্ড এ ঘাটতি ছিল। হ্যাঁ, এইটুকু এফোর্টটা ঠিক মতন দেওয়ার পরে যদি আহ, বাজে কিছু আসে সেটা ব্যাপার না। হ্যাঁ, এফোর্টটা ঠিক মতো আর রেগুলারিটিটা বজায় রাখা, এটা খুবই জরুরি। একদিন পড়লাম, 10 দিন পড়লাম না, আবার 7 দিনের পর একদিনে পড়লাম, এই জিনিসগুলা জাস্ট একটু অ্যাভয়েড করলে, রেগুলারলি মোটামুটি একটা টাইম ধরে পড়লে আমার মতে যে আহ, আর অবশ্যই যে আল্লাহ যদি সহায় হয়, অবশ্যই তোমার পক্ষে মেডিকেলে পড়া সম্ভব, এবং আগে থেকে প্রিপেয়ার হওয়ার তেমন কিছু নাই। জাস্ট এখন যে পড়াশোনা, বোর্ড এক্সামটা আগে, তো মেডিকেল এক্সামটা পরে, তো বোর্ড এক্সামের জন্য আগে ভালো করে প্রিপেয়ার হওয়াটাই জরুরি। দেন মেডিকেল এক্সাম যখন আসবে, ইনশাল্লাহ তখন তখন তুমি অবশ্যই মাঝখানে কিছুটা বন্ধ পাবে, সময় পাবে, প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো যাওয়ার পরে তুমি যদি একটু সিরিয়াসলি পড়ো, আমার মনে হয় আসলে খুব বেশি ইম্পসিবল কিছু না। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। আমরা যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আবারও বলতে চাই, আপনারা দেখছেন ত্রিমাত্রিক রসিকতা আয়োজিত লাইভ ত্রিমাত্রিক রসিকতা। লাইভটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ত্রিমাত্রিক রসিকতার অফিসিয়াল পেজ www.facebook.com/3match09 থেকে। আমাদের সাথে যুক্ত আছেন খায়রুল ফাহাদ, উনি বলছেন গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, বেশ ভালো লাগছে। তিনি আমাদের অ্যাডভাইজার মিনহাজ আহমেদ রাফির জন্য একটি কোশ্চেন করেছেন যে ভাই আপনি কেমন আছেন, যদি একটু বলতেন। মিনহাজ আহমেদ রাফি ভাই। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন, আশা করি আপনি আপনার বাসায় পেয়ে গেছেন খায়রুল ফাহাদ ভাই। আমাদের সাথে যুক্ত আছেন মুগুল হুদা নাহিদ। উনি একটি প্রশ্ন করেছেন যে ভাইয়া কেউ যদি এসএসসির পর ডিপ্লোমা বা পলিটেকনিক লাইনে যেতে চায়, তাহলে এই সম্পর্কে আপনাদের মতামত কি? সামিউল ভাই যদি এটা নিয়ে বলতেন। আচ্ছা, প্রশ্নটা হলো যে এসএসসির পর ডিপ্লোমা পলিটেকনিক লাইনে যেতে পারে, তাহলে সম্পর্কে আপনার মতামত আছে। ডিপ্লোমা জিনিসটা আমি বলবো কোনো ছোট কিছু না, অবভিয়াসলি একটা বড় কিছু। তো যদি এসএসসির পরে কেউ এই পলিটেকনিক অথবা ডিপ্লোমাতে যেতে চায়, এটা সম্পূর্ণ তার নিজের ইচ্ছা অথবা পরিবারের ইচ্ছা থাকতে হবে। আর অনেকে আছে যে আমাদের যেরকম জেনারেশন বা আমাদের মুরব্বীরা অনেকে আছে যারা, মানে আমরা যদি আরেকটু বড় হই অথবা আমরা দেখে আসছি যে এসএসসির পর কেউ যদি ডিপ্লোমা করে অথবা এসএসসির পর এইচএসসি করে কেউ যদি আবার অনার্স করে, তাহলে দুইজনের মধ্যে একটা কম্পারিজন করা হয় যে ও তো এইচএসসি ডিগ্রি আছে, ও তো ডিপ্লোমা ডিগ্রি আছে। সো এরকম একটা কম্পারিজন করা হয়। তো কম্পারিজন না করে যদি আমরা দুইটাকে মানে একই দিক থেকে দেখি অথবা দুইটাকে যদি একই ভাবে রায় দিই, তাহলে আমি যেটা বলতে চাবো যে ডিপ্লোমা পলিটেকনিক নাই, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছায় মানুষ যেতে পারে।
আর যদি চায় তাহলে এইচএসসি করতে পারে, তাহলে এটাতে কোনো সমস্যা নেই। এতটুকুই আসলে আমি বলতে পারবো আর কি। জি, ধন্যবাদ সামির ভাই, আমাদের সাথে যুক্ত হয়েছেন ইফরাত জাহান ঈশা। আহ, তিনি লিখেছেন, ওনার নাম কেউ বলে না। আচ্ছা, এবার বলে দিলাম ইফরাত জাহান ঈশা। আমি রাফি ভাইকে বলবো যে ভাইয়া, অনেকেই হচ্ছে যে আপনার ফিউচার নিয়ে জানতে চায়, তা আপনার ফিউচার প্ল্যানটা কি যদি আমাদেরকে একটু বলতেন। ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে। আমি সামির ভাইকে বলবো যে ভাই আসলে আপনার ফিউচার প্ল্যানিংটা ফিউচার কি করতে চান? অথবা একটু সমস্যা হচ্ছে, আমাকে কি শোনা যাচ্ছে? কেউ যদি একটু রেসপন্স করতেন তাহলে আমি বুঝতে পারছি। হ্যালো, আমি কি অডিয়েবল? আমাকে কি শোনা যাচ্ছে? ইসমাইল, তোমাকে শোনা যাচ্ছে, বাট আওয়াজটা অনেক আস্তে আসছে। এখন কি আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে ইসমাইল। হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। হয়তোবা নেটের একটু সমস্যা হচ্ছিল। আমি বলতে চাচ্ছিলাম যে আবারও বলতে চাই, আমাদের হচ্ছে লাইভ ত্রিমাত্রিক রসিকতা। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে www.facebook.com/3match09 থেকে। লাইভ থেকে বিস্তারিত জানতে আপনারা পেজে আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রাফি ভাই কি শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন না? ইসমাইল ভাই বলছি যে বাংলাদেশের শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রয়োজন কি না? বাহিরের দেশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কারিগরি শিক্ষা রয়েছে। আপনাদের মতামত জানতে চাই ধন্যবাদ সবাইকে। আরিফ ভাই যদি একটু বলতেন। ইসমাইল, তুমি কাইন্ডলি কোয়েশ্চেনটা যদি আরেকবার রিপিট করো, আমি আসলে শুনতে পাচ্ছি না ঠিক মতো। একজন বলেছেন যে আসলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কি বাহিরের দেশে দেখা যাচ্ছে যে জেনারেলের পাশাপাশি কারিগরি শিক্ষাটা রয়েছে, এ সম্পর্কে আপনার মতামত একজন জানতে চেয়েছে।
হয়তো এখন আমাকে শোনা যাচ্ছে। আমি কি অডিয়েবল? হ্যাঁ, শোনা যাচ্ছে ইসমাইল। হ্যাঁ। আচ্ছা, সামিউর ভাইকে প্রশ্ন করব যে ভাইয়া একজন আমাদের জানতে চাচ্ছে যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেনারেল শিক্ষার পাশাপাশি হচ্ছে কি কারিগরি শিক্ষাটা রাখার দরকার কি না? কারণ হচ্ছে বাইরের বিভিন্ন দেশে আমরা দেখি যে জেনারেলের পাশাপাশি কারিগরি শিক্ষাটাও রয়েছে। এই সম্পর্কে আপনাদের মতামত আসলে কি? আচ্ছা, প্রশ্নটা যে করেছে তাকে বলতে চাই প্রশ্নটা একটু বড় মাপের। সো আমি যেটা মনে করি যে হ্যাঁ, জেনারেল শিক্ষার পাশাপাশি আমাদের দেশে কারিগরি শিক্ষারও গুরুত্ব দেওয়া উচিত। কারণ হচ্ছে যে বাইরের দেশে আমরা যেটা সবসময় খেয়াল করি অথবা বাইরের দেশ যদি আমরা ফলো করে থাকি তাহলে আমরা যেটা খেয়াল করি যে তারা কিন্তু তাদের যে জিনটা আই মিন তাদের যে যেটা থেকে তাদের আসলে মেন রুটটা সৃষ্টি হয়েছে সেটাকে কিন্তু তারা বেশি গুরুত্ব দেয়। তো সেই গুরুত্বের মাধ্যমে কিন্তু তাদের যে শিক্ষাটা আছে, যে কারিগরি শিক্ষার উপর যে জোরটা আছে সেটাই কিন্তু তাদের উন্নতির ধারাটাকে বয়ে আনছে। তো আহ, পাশাপাশি যদি বাংলাদেশও যদি জেনারেল শিক্ষার পাশাপাশি যদি এই কারিগরি শিক্ষাটাকেও আরো জোরদার করে অথবা আরো মজবুত করে, তাহলে আমি আশা করি যে অনেক ভালো একটি স্কোপ আমাদের দেশের জন্য আছে আর অনেক উন্নতি এই শিক্ষার মাধ্যমে আসবে আমাদের দেশের জন্য। আর পাশাপাশি এই শিক্ষার মাধ্যমে আমাদের বর্তমান যে শিক্ষার্থীরা আছে, বর্তমানে যে জেনারেশন আছে, পরবর্তী জেনারেশন আছে, তারা অনেক কিছু শিখতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। আহ আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তিনজনের কাছে আমি সেম একটা প্রশ্ন করব যে আপনাদের ফিউচার প্ল্যানিংটা আসলে কি, যে ফিউচার আপনারা কি করতে চান, এটা নিয়ে যদি প্রথমে একটু রাফি ভাই আমাদেরকে বলেন যে ভাই আপনি আপনার ফিউচারে কি করতে চান। আসলে আমার ফিউচার নিয়ে তেমন একটা প্ল্যান করা হয়নি এখনো। সো দেখা যাক কি হয়। আমি একটা বিলিফে বিশ্বাস করি যেটা হচ্ছে কার্পে ডিয়াম, একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। সে সিজ দ্য ডে, মানে যে দিনটা তুমি সামনে পাচ্ছ, প্রেজেন্ট পাচ্ছ, সেটাকে সিজ করো। যা হবে তার দেখা যাবে। আমি এই বিষয় ফিউচার কি হবে সেটা নিয়ে মাথা ঘামে, আমি সেটা বিশ্বাস করি না। ফিউচার আল্লাহ যা রাখছে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া তো ত্রিপলি নিয়ে বর্তমানে হচ্ছে পড়াশোনা করছেন। এই যাত্রাটা আসলে যদি একটু বলতেন যে কিভাবে আসলে এই একটা সমুদ্র পাড়ি দিয়ে আজকের এই পজিশনে আপনি আসছেন, মিস্ত্রির মতো একটা ইউনিভার্সিটিতে ত্রিপলি নিয়ে পড়াশোনা করছেন। আর নিশ্চয়ই এটার পিছনে অনেক স্যাক্রিফাইস এবং আরো অনেক কষ্ট লুকায়িত আছে। তো এটা নিয়ে যদি একটু বলতেন যে রোড টু ওয়ে এটা কিরকম ছিল আপনার জীবনে। অ্যাডমিশন জার্নিটা আসলে অনেক হেক্টিক ছিল, বলতেই হবে। আহ, বিশেষ করে আমি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়েছিলাম, কোচিং করতেছিলাম। সো ফিজিক্স যদি বলি, বিষয়গুলো ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ, এটার উপর বেশি এমফেসাইজ করছি। আহ, এই তো মানে বিগত বছরের কোশ্চেন ব্যাংক গুলো সলভ করলে একটা ওভারঅল একটা ধারণা এসে পড়ে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে আহ, প্রশ্নগুলো আসতেছে, ধারাবাহিকতা কেমন আছে, সেগুলা ধরা যায়। আহ, বিগত 20 বছরের কোশ্চেন সলভ করলে মোটামুটি একটা ধারণা চলে আসে। সো ওটার উপর বেসিস করে যদি তুমি বোর্ড বই, টেক্সট বুক গুলা যদি ওই টপিক গুলা যেগুলো বারবার ফ্রিকুয়েন্টলি আসছে পরীক্ষায়, সেগুলো এমফেসাইজ করো, তাহলে প্রিপারেশনটা একটা মজবুত হবে। আর কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং করতে হলে অবশ্যই সব বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি ডিপলি জানতে চাও, তাহলে তোমাকে হয়তোবা তোমার বাইরের দেশেরও বই পড়া লাগতে পারে। ঠিক আছে, ইউনিভার্সিটি ফিজিক্স পড়া লাগতে, ফিজিক্স পড়তে গিয়ে যদি তুমি আরো ডিপলি জানতে চাও, তাহলে ইউনিভার্সিটি ফিজিক্স পড়তে পারো। তারপরে কেমিস্ট্রি জানতে গিয়ে তুমি কেমিস্ট্রি করতে গিয়ে তুমি ইয়া করতে পারতেছো না, বুঝতে পারতেছো না, আরো ডিপে যাও। ডিপে গেলে কি হবে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে গোড়া থেকে। যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে সবকিছুই তোমার কাছে স্বচ্ছ মনে হবে, মানে ঘোলা ঘোলা লাগবে না প্রশ্নগুলা। সেটাই। ধন্যবাদ ভাইয়া। আমি আবারও তানজিল ভাইয়ের কাছে চলে আসবো। ভাই আপনি ফিউচারে আসলে কি করতে চাচ্ছেন, আপনার ফিউচার প্ল্যানিংটা যদি একটু বলতেন। ধন্যবাদ। ফিউচার প্ল্যানিং বলতে পার্সোনালি তুমি তো জানো আমি আমার লাইফস্টাইল বা সবকিছু, তো সেই ক্ষেত্রে ওইভাবে বলতে গেলে ফিউচার প্ল্যানিং তেমন কিছু নাই। আর
ফিউচার প্ল্যানিং বলতে এখন আমার প্ল্যানটা নির্ভর করছে হচ্ছে সম্পূর্ণ আমার আহ, পরবর্তীতে স্টেপটা আমি কি নিব। যেহেতু আমার অ্যাকচুয়ালি একাডেমিক ওইভাবে ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালনারেবল, তো আমার অ্যাকচুয়ালি অল্টারনেটিভ এখন কিছু চিন্তা করা লাগতেছে যে অল্টারনেটিভলি যদি আমি কিছু করা যায় সেক্ষেত্রে ফার্স্ট অফ অল এখন ফিউচার প্ল্যান বলতে সবচেয়ে বড় প্ল্যান হচ্ছে নিজের লাইফটাকে সাপোর্ট দেওয়ার মতো কিছু করা। তো সেটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্ল্যান। দেন নিজে যদি সার্ভাইভাল একটা ভালো প্লেস তৈরি করতে পারি বা নিজের জন্য ভালো একটা রুম ক্রিয়েট করতে পারি, দেন আমার হচ্ছে সবসময় ইচ্ছা থাকে যেটা সেটা হচ্ছে ছিল এবং এখনো আছে, যদিও আমি এখন খুব বেশি ওই দিকটাতে স্ট্রং না, কিন্তু তারপরে আমার ফিউচার প্ল্যানের মধ্যে একটা প্ল্যানই আছে, সেটা হচ্ছে যে পার্সোনালি আমি তুমি জানো এটা যে আমি স্পোর্টস এর পিছনে একটু মানে ফুটবলের পিছনে একটু দুর্বল আছি। তো সেক্ষেত্রে আমার এই সেক্টরটা নিয়ে কিছু করার ইচ্ছা আছে। এখন আমি সেটাতে সফল হই বা না হই বা আদৌ কি আমি সামনে আগাতে পারি কি না পারি সেটা পরের বিষয়। বাট আমার মেইনলি প্ল্যান হচ্ছে যে আমাদের দেশে যেই আহ, আহ, বিশেষ করে এই যে ফুটবল খেলাটা বা স্পোর্টস এর যে ব্যাপারটা সেটা দেখা যাচ্ছে যে ক্রিকেট কেন্দ্রিক। তো অনেকেই আছে যারা এখন ইয়াং জেনারেশন যারা, তারা তো অ্যাকচুয়ালি মাঠের অভাবই হোক বা টেকনোলজির প্রভাবই হোক না কেন, তারা মানে ফুটবলটা আসলে খুব বেশি দেখা যায় না এখন আর ওইভাবে। তো আমার ইচ্ছা হচ্ছে যে আহ, একটু আগে তুমি একটা কোয়েশ্চেন করছিলে আমাকে যে কারিকুলাম কি যেন ভোকেশনাল বা কারিগরি শিক্ষার কেমন দরকার, তো আমি অ্যাকচুয়ালি অ্যান্সারটা দিতে পারিনি, সামিউর ভাইয়া দিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ওইটা আমি যদি বলি যে কারিগরি শিক্ষাটা যেমন দরকার তেমনি স্কুল লেভেলে আসলে আমাদের কি আমাদের পড়াশোনার যে সিস্টেমটা এটা ক্রিটিসাইজ করার মতন ওই ধরনের নলেজ আমার নাই। বাট আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় যে আমাদের যেই একাডেমিক যে এডুকেশনাল যে সিস্টেমটা এটা আসলে অনেক বেশি আমার কাছে মানে খুবই ঘোলাটে মনে হয়। তো দেখা যাচ্ছে যে আমি আমার পার্সোনালি প্ল্যান হচ্ছে একটা শেষ পর্যন্ত হলেও বা আমার যদি লাস্ট একটা এক ফোঁটা ব্লাডও যদি থাকে ওইটা শেডের মাধ্যমে হলেও যে দেশে এরকম একটা স্কুল বা ট্রেনিং সেন্টার যেটাই বলো না কেন যেটা ফুটবলের জন্য সবার জন্য উন্মুক্ত থাকবে। হ্যাঁ, মানুষ যাকে এই স্পোর্টসটাকে আরো বেশি সিরিয়াসলি নেয়, ইয়াং জেনারেশনের জন্য একটা রুম তৈরি করে যাওয়া, তাদের জন্য একটা সেক্টর তৈরি করে যাওয়া যাতে এই জিনিসটাকে তারা খুব বেশি একটু সিরিয়াসলি নেয়। তো ওইটাই হচ্ছে আমার ফিউচার প্ল্যান যে ফুটবলের জন্য দেশের জন্য কিছু করা বা একটা ওইভাবে যদি সরকারি ভাবে যদি সরকার সেটা করতো যে আন্তঃ জেলা পর্যায় থেকে শুরু করে আন্তঃ স্কুল পর্যায়ে একদম 8 ইয়ার্স থেকে শুরু করে একটা টুর্নামেন্টের আয়োজন করা, এগুলো জিনিস অ্যাকচুয়ালি আমাদের মধ্যে এখনো আমি দেখি না যে সরকার এই ধরনের কোনো পদক্ষেপ আছে। বাট পার্সোনালি যেহেতু আমার এই জিনিসটা আমি অত্যন্ত পরিমাণে আহ নেশাগ্রস্তই বলা চলে যে এই ফুটবলের প্রতি, তো আমার যদি ভবিষ্যতে আমার ফ্যামিলি সাপোর্ট এবং আমার নিজের লাইফ সাপোর্ট দেওয়ার পরে যদি সেকেন্ড কোনো প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে আমার এই দেশের মধ্যে যে যারা ইয়াং জেনারেশন আছে বা পরবর্তীতে যারা আসবে তাদেরকে এই জিনিসটাকে আরেকটু হাইলাইট করে দেওয়া এবং আরেকটু এটার প্রতি ফোকাস করা। এবং এর জন্য আমার যদি ফাইনান্সিয়ালি কোনো হেল্পের দরকার পড়ে বা আমার যদি নিজস্ব অর্থায়নও যদি এটা আমার করতে হয় সেক্ষেত্রে আমার সামর্থ্য থাকলে আমার ভবিষ্যৎ ইচ্ছা হচ্ছে এই জিনিসটার উপরে জোর দেওয়া। সো দ্যাট আজকে যেমন আমরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা বা ওদের জার্সি নিয়ে খুব বেশি মাতামাতি করি, কোনো একটা সময় হয়তো বা দেখা গেছে যে আমি না থাকি বা আমরা না থাকি, হ্যাঁ দেখা গেছে যে একটা সেঞ্চুরি পরে হলেও যদি 32 নাম্বার দেশ হিসাবেও যদি আমাদের দেশটা রিপ্রেজেন্ট করে ফুটবলে, সেই জিনিসটাও খুব বেশি খারাপ দেখাবে না। আর সেটাই হচ্ছে আমার লক্ষ্য। হয়তো বা আমি জানবো না বা আমার জানার কোনো ওয়েও থাকবে না। হ্যাঁ, তো 100 বছর পরে হলেও বা 3-4 দশক পরে হলেও যদি যদি কিছুটা উন্নতি করা যায় সেটাই হচ্ছে আমার এখন বর্তমানে এই চিন্তাটাই আছে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। একই প্রশ্ন আমরা একেবারে লাইভের শেষ দিকে আছি ভাইয়া, যদি একটু শর্টকাটে বলতেন সামির ভাই যে আসলে আপনার ফিউচার প্ল্যানিংটা কি? আম, সব মানুষের তো আসলে ফিউচার প্ল্যানিং হচ্ছে নিজেকে আসলে একটা মানে সাফল্য জায়গায় বা সফলতার জায়গায় দেখা। তো আমারও মানে সেম প্ল্যান। তো ছোটকাল থেকে আসলে ডিসিপ্লিন লাইফটা খুব ভালো লাগতো আমার, এখন আর কি ভালো লাগে। তো সেই হিসেবে চেষ্টা করছি ডিফেন্সের জন্য প্রিপারেশন নেওয়ার এখন থেকেই।
তো ডিফেন্সের জন্য ডিফেন্সের পাশাপাশি তো যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তো পাবলিক তো একটা অপশন থাকবেই। এটা তো সবারই অপশন থাকে, সো ওই দিক থেকে একটা অপশন আছে আর কি। সো যদি মোরাল অফ দি স্টোরি বলি, নিজেকে একটা এমন একটা জায়গায় দেখা যে 10 বছর পরে যে একটা যাক মানে কাজটা করে শান্তি পাচ্ছি। জি। ধন্যবাদ ভাইয়া। হচ্ছে আমি আবার একটা প্রশ্ন আপনার জন্য অ্যাড করে দিতে যে আসলে এই যে অ্যাডভাইজর হিসেবে ত্রিমাত্রিক রসিকতার সাথে আপনারা যুক্ত আছেন, আমাদের থেকে যারা আমরা লিড করতেছি এই যে ত্রিমাত্রিক রসিকতা, আপনারা কি চান যে আমরা আসলে কি নিয়ে জিনিসটা পড়বো, বা ত্রিমাত্রিক রসিকতা থেকে আপনার আশাটা ঠিক কোন জায়গায়, যে ত্রিমাত্রিক রসিকতার এই দিকগুলোতে যাওয়া দরকার, এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, যেটা আমি বলবো যে ত্রিমাত্রিক রসিকতা যে এখন বর্তমান যে যাত্রাটা আছে সেটা কোয়াইট ইমপ্রেসিভ। যে না, যাচ্ছে আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে। তো ভবিষ্যৎ পরিকল্পনা তো এখন তো যেটা আর কি রাফি ভাই বললেন বা বাইজিৎ ভাই বললেন, যে ভবিষ্যৎ নিয়ে না দেখে যদি আমরা বর্তমান নিয়ে দেখি তাহলে আসলে জিনিসটা খুব ভালো দেখে। তো বর্তমান থেকে যদি আমরা স্ট্র্যাটেজিটা খুব ভালো মতন আঁকড়ে ধরি, যে না এখন থেকে যদি আমরা সিরিয়াসলি সবকিছু করি, বা যে ইভেন্টই নামাবো না কেন এই অর্গানাইজেশন থেকে, সেই ইভেন্টটাই যাতে মানে খুব ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারি। তো সেটা যদি আমরা মানে সেটা যদি ত্রিমাত্রিক রসিকতা করে, অথবা ভবিষ্যতে পরিকল্পনা গুলাও যদি আরো শক্তপোক্ত হয়, বা পূর্বের থেকেও যদি আরো শক্তপোক্ত হয়, তাহলে বা চেঞ্জেস আনি, তাহলে আমি মনে করি যে মানে বেশি না হোক, তুমি গতকালকে লাইভে যেটা বললা, যে আমি তোমার লাইভ দেখেছিলাম, যে লাইভে যেটা বললা যে প্রত্যেকটা অঞ্চলে একটি করে ত্রিমাত্রিক রসিকতার পেজ খুলবা তুমি। তো সেটা আমি আশা করি যদি সেটা করি তাহলে আগামী 2-3 বছর বা 1-2 বছরের মধ্যে সেটা সম্ভব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া। দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের লাইভ আজকেই শেষ করতে হবে, সময়ের লিমিটেশনের জন্য আসলে আমরা আজকে আর তেমন কন্টিনিউ করতে পারবো না। যারা ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাডভাইজরদের এত সুন্দর একটি লাইভ অনুষ্ঠানে থাকার জন্য, এবং আপনাদের মূল্যবান বক্তব্য আমাদের সাথে তুলে ধরার জন্য। আবারও এরকম কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে আবারও দেখা হবে ত্রিমাত্রিকের পেজ থেকে। এবং আমরা প্রতিনিয়ত আসলে এরকম লাইভ আয়োজন করে থাকবো। যারা আমাদের লাইভে যুক্ত হতে চান তারা আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন, অথবা আমাদের অফিসিয়াল মেইল ত্রিমাত্রিক রশি@gmail.com এও মেল করতে পারেন। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত হতে চান, অবশ্যই আপনাদেরকে নেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ সবাইকে। আজকের এই লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ইসমাইল। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।